ফিরহাদ হাকিম নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নোটিশ জানতেন না, কিন্তু তিনি চিড়িয়াখানার জমি খোলা বাজারে বিক্রি করার জন্য, নিলামে ওঠানোর জন্য দিলেন। ফিরহাদ হাকিম জানতেন না? ঘাড় ধরে জেলে ঢোকান, ও ঠিক বলে দেবে কি করেছিল। এরা ডাকাত, কিছুদিনের জন্য জিতে ওখানে ছিল। এরা জমি ডাকাত। ভাবছেন হেরে গেছেন বলে আপনাদের ছেড়ে দেওয়া হবে? যতদিন বেঁচে থাকবেন আপনারা চোর, এই কথাটা মনে রাখতে হবে। আপনাদের কপালে লেখা থাকবে চোর। বুঝবে না? মমতা, অভিষেক, এই টার্মগুলোই আর থাকবে না। দেখবেন কেউ আগামী দিনে কারোর নাম, মেয়ের নাম মমতা দেবে না, দেখবেন লিখে নেবেন। কেউ কারোর নাম অভিষেক দিতে গেলেও ভেবে দেখবে। এবারে সেনাপতি, যুবরাজ, রাজা, রানী, এই শব্দগুলো বাংলা থেকে ইতিহাস হয়ে গেছে, ডিলিটেড ফ্রম দি হিস্ট্রি অফ বেঙ্গল, ডিলিটেড ফর এভার। ওগুলো কেউ কোথাও আসবে। যেমন আজকে অভিষেক বাবুর মামলাতে এই কোয়ার্সিভ অ্যাকশন নেওয়ার কথার ক্ষেত্রে আদালত বলেছেন নিতে গেলে আদালতে এসে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু উনি তো এসেছিলেন মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করবার জন্য। আদালত তো খারিজ করেনি, বরং কথায় কথায় আদালত যখন তার পর্যবেক্ষণ বলেছেন, সেই পর্যবেক্ষণের মধ্যে বারবার এটাই বলেছেন যে একজন এই ধরনের সর্বভারতীয় সভাপতি একটি রাজনৈতিক দলের বা সম্পাদক, তিনি এসে বলছেন যে এই মামলাটি খারিজ করে দেওয়া হোক, কারণ তার বক্তব্যের পরে কোনো রকম হিংসা হয়নি। আর সেই দলেরই চেয়ারপারসন এসে আদালতে মামলা করে বলছেন ভোট পরবর্তী হিংসা হয়েছে। কোনটা সত্যি আমাকে বলতে হবে। একটা সত্যি, আইদার মমতা ব্যানার্জি সেদিনকে যে কথা বলেছেন, মিথ্যে কথা বলে গেছেন কোর্টে, যে আক্রান্ত কেউ হয়েছেন এরকম, তাহলে ঘটনা নয়, নয় দলের জেনারেল সেক্রেটারি কথা বলছেন, তাহলে কোনটা শুনবো? হাইকোর্টে যে কেউ আসতে পারেন। এটাই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় নিদর্শন, যে আমাদের দেশে গণতন্ত্র আছে, আমাদের দেশে সংবিধান আছে, প্রত্যেকটি মানুষের অধিকার আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার, এবং খোলা আদালত, এখানে যে কেউ আসতে পারেন। অভিষেক বাবু এসেছেন, তিনি নিশ্চয়ই তার কোনো প্রয়োজনে আসতে পারেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হাইকোর্টে আসতেই পারেন যে কোনো ব্যক্তি, এবং ভালো লাগছে এটা ভেবে, যিনি হাইকোর্ট সম্পর্কে নানা রকম কথা বলতেন, বিচার বিভাগের একাংশ সম্পর্কে নানা রকম কথা বলতেন, বিচারপতিদেরকে অপমান করার ক্ষেত্রে যার নিজের ভূমিকা, যার নিজের নাম বহুবার উচ্চারিত হয়েছে। আমরা দেখেছি যে বিচারপতির ছবি দিয়ে পোস্টার মারা হয়েছিল তার শালিকার মামলার কথা উল্লেখ করে, বিচারপতির ছবিতে জুতো দিয়ে মারিয়েছিলেন কিছু ছেলেরা, শুনেছিলাম সেক্ষেত্রেও তার ভূমিকা ছিল। এই সব অভিযোগগুলো যার বিরুদ্ধে ছিল, তিনিই আজকে হাইকোর্টে আসছেন। হতে পারে এটাই হচ্ছে ভারতের সংবিধানের সবচেয়ে বড় গুণ, যে যিনিও আজকে সংবিধান মানছেন না, কালকে তার নিজের প্রয়োজনেও সংবিধানকে তাকে মানতে হবে। রক্ষা কবচ চাই, রক্ষা কবচ চাই। না, রক্ষা কবচ শব্দটা কোথাও নেই, রক্ষা কবচ শব্দটা আইনে কোথাও নেই। রক্ষা কবচ শব্দটা বিভিন্ন পুরাণের আমরা শুনেছি, ফেয়ারি টেলে অনেক সময় দেখেছি, ঠাকুমার ঝুলির গল্পে দেখেছি, অথবা অন্য কোনো পৌরাণিক কাহিনীতে আমরা শুনেছি। রক্ষা কবচের কোনো রকম উল্লেখ আইনে কোথাও নেই। যেটা আছে সেটা হচ্ছে কোনো একজন সন্দেহজনক ব্যক্তি বা কোনো একজন অভিযুক্ত, তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেন তদন্তের স্বার্থে। এই গ্রেপ্তারি এড়ানোর জন্য তিনি এসে কোর্টে আগাম জামিন চাইতে পারেন, বা বলতে পারেন তার বিরুদ্ধে যেন কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন না নেওয়া হয়। যেমন আজকে অভিষেক বাবুর মামলাতে এই কোয়ার্সিভ অ্যাকশন নেওয়ার কথার ক্ষেত্রে আদালত বলেছেন নিতে গেলে আদালতে এসে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু উনি তো এসেছিলেন মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করবার জন্য। একটি মামলা ওনার বিরুদ্ধে হয়েছে, একটি এফআইআর ওনার বিরুদ্ধে হয়েছে, উনি এসেছিলেন সেটাকে সম্পূর্ণ খারিজ করবার জন্য। আদালত তো খারিজ করেনি, বরং কথায় কথায় আদালত যখন তার পর্যবেক্ষণ বলেছেন, সেই পর্যবেক্ষণের মধ্যে বারবার এটাই বলেছেন যে একজন সর্বভারতীয় রাজনৈতিক দল বলে দাবি করছেন, সেই দলের একজন সম্পাদক, সর্বভারতীয় সম্পাদক, তিনি এই ধরনের, আবার এই সেনাপতি ফেনাপতি শব্দগুলো ইতিহাস হয়ে গেছে। বললাম ওগুলো কেন বলছেন? সেনাপতি, যুবরাজ, রাজা, রানী, এই শব্দগুলো বাংলা থেকে ইতিহাস হয়ে গেছে, ডিলিটেড ফ্রম দি হিস্ট্রি অফ বেঙ্গল, ডিলিটেড ফর এভার। ওগুলো কেউ কোথাও আসবে না। মমতা, অভিষেক, এই টার্মগুলোই আর থাকবে না। দেখবেন কেউ আগামী দিনে কারোর নাম, মেয়ের নাম মমতা দেবে না, দেখবেন লিখে নেবেন।
কেউ কারোর নাম অভিষেক দিতে গেলেও ভেবে দেখবে এবারে। এটা হবে আগামী দিনে। কিন্তু যেটা জড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের সর্বভারতীয় সভাপতি একটি রাজনৈতিক দলের বা সম্পাদক, তিনি এসে বলছেন যে এই মামলাটি খারিজ করে দেওয়া হোক, কারণ তার বক্তব্যের পরে কোনো রকম হিংসা হয়নি। আর সেই দলেরই চেয়ারপারসন এসে আদালতে মামলা করে বলছেন ভোট পরবর্তী হিংসা হয়েছে। কোনটা সত্যি আমাকে বলতে হবে। একটা সত্যি, সব সত্যি তো হয় না, তাহলে জয় বাবা ফেলুনাথের ওই কথার মতন হয়ে যায় সবকিছু সত্যি। এখন সব সত্যি হতে পারে না। আইদার মমতা ব্যানার্জি সেদিনকে যে কথা বলেছেন, মিথ্যে কথা বলে গেছেন কোর্টে, যে আক্রান্ত কেউ হয়েছেন এরকম, তাহলে ঘটনা নয়, নয় দলের জেনারেল সেক্রেটারি কথা বলছেন, তাহলে কোনটা শুনবো, কোনটা সত্যি কথা? প্রশ্ন এটা। আদালত সঠিকভাবেই তাই বলেছেন, এই তদন্ত পুলিশ চালাবেন। ওনার বক্তব্য যেটা উনি প্রচারের শেষ দিনে রেখেছিলেন, যে বক্তব্যের মাধ্যমে উনি বলেছিলেন 4 তারিখে বেলা 12টার পর সবকিছু বুঝে নেবেন, এবং 4 তারিখ বেলা 12টার পর তৃণমূল কংগ্রেসের লোকেরাই আক্রান্ত হয়েছেন বলে ওনার দলের চেয়ারপারসন তিনি এসে বলেছেন। তাদের সঙ্গে ছিলেন মানে ওনার দলের চেয়ারপারসন লেড বাই ওনার দলের সাংসদ এবং প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নোটিশ দিচ্ছে, পুরসভা নোটিশ দিচ্ছে, ফিরহাদ হাকিম বলছেন আমি জানি না বিষয়। কেউ তো কিছুই জানতেন না। চিড়িয়াখানার জমিটা যখন বিক্রি করার জন্য পৌরসভা অনুমতি দিয়েছিল, বন দপ্তর, বিবেক কুমার তার সচিব ছিলেন, তার দপ্তরের অবজেকশন থাকা সত্ত্বেও পুর এবং নগর উন্নয়ন দপ্তর মন্ত্রিসভার বৈঠকে চিড়িয়াখানার জমি নিলাম করার অনুমতি দিয়েছিলেন। ফিরহাদ হাকিম নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নোটিশ জানতেন না, কিন্তু পুরসভার মেয়র তিনি নিজে একজন মন্ত্রিসভার সদস্য হিসেবে মন্ত্রিসভার বৈঠকে একটি দপ্তরের সচিবের দেওয়া অবজেকশনকে ওভাররুল করে তিনি চিড়িয়াখানার জমি খোলা বাজারে বিক্রি করার জন্য, নিলামে ওঠানোর জন্য দিলেন। ফিরহাদ হাকিম জানতেন না? ঘাড় ধরে জেলে ঢোকান, ও ঠিক বলে দেবে কি করেছিল। এরা ডাকাত, কিছুদিনের জন্য জিতে ওখানে ছিল, এরা জমি ডাকাত। গোটা আলিপুরের জমিগুলোকে নিজেদের নামে করার ধান্দা করেছিল। জিজ্ঞেস করুন আজকে হঠাৎ করে সাধু যারা সাজতে আসছেন, ওখানকার কাউন্সিলরদের জিজ্ঞেস করুন, তারা সমস্তটাই জানেন। এটা বললে হয় নাকি আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম না, ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম না, আমার কোনো দায় নেই? আপনি একটা সরকারের স্ট্রাকচারের মধ্যে কাজ করেছেন, আইনের কাজ করেছেন, ছেলে খেলা করতে আসেননি তো। ভাবছেন হেরে গেছেন বলে আপনাদের ছেড়ে দেওয়া হবে? যতদিন বেঁচে থাকবেন আপনারা চোর, এই কথাটা মনে রাখতে হবে, আপনাদের কপালে লেখা থাকবে চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নোটিশ ছিঁড়ে ফেলা হচ্ছে। ছিঁড়ে ফেললে কি হবে? নোটিশের যা আছে ভবিষ্যৎটাই হবে। আজকে ছিঁড়ে ফেলবেন, কালকে আবার নোটিশ যাবে, তারপর আবার নোটিশ যাবে, তারপর নোটিশ একদিন না একদিন তো আপনাকে রেসপন্ড করতেই হবে। তারপর রেসপন্ড যখন না করবেন তখন আইন যা ব্যবস্থা নেবার তাই নেবে।